আজকের আলোচনা তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। আমাদের হাতে কিছু ছবি এসেছে যা থেকে ওর জীবন আর কাজের বেশ কিছু জরুরি তথ্য পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এই ছবিগুলো থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করেই আমরা রবীন্দ্রনাথের বিশাল সৃষ্টিজগৎ আর ওর জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। ঠিক। লক্ষ্য থাকবে এই তথ্যগুলো থেকে দরকারি আর আকর্ষণীয় ব্যাপারগুলো তুলে আনা। একদম। তাহলে শুরু করা যাক। রবীন্দ্রনাথের তো অনেক দিক, আমরা শুধু এই তথ্যগুলোর মধ্যেই থাকার চেষ্টা করব। সেটাই ভালো। প্রথমেই ওর জন্ম আর পরিচয়টি। ৭ই মে ১৮৬১ সাল, বাংলা ক্যালেন্ডারে ২৫শে বৈশাখ ১২৬৮। হ্যাঁ, বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর আর মা সারদা দেবী। আর লেখার জগতে প্রবেশটা, প্রথম ছাপার অক্ষরে আসা। সেটা কিন্তু বেশ অল্প বয়সেই। তথ্য বলছে ওর প্রথম ছাপা কবিতা ছিল অভিলাষ, তত্ত্ববোধিনী পত্রিকায় বেরিয়েছিল ১২৮১ বঙ্গাব্দে। আচ্ছা। আর একটা মজার তথ্য হল উনি ভানুসিংহ ঠাকুর ছদ্মনামেও লিখতেন, পদাবলী, ব্রজবুলি ভাষায়। তাই নাকি? এটা তো ওন ভাষার উপর দখল আর নতুন কিছু করার ইচ্ছেটা শুরু থেকেই দেখিয়ে দেয়। একদম, একেবারে শুরু থেকে। আচ্ছা, কিন্তু আনুষ্ঠানিকভাবে সাহিত্য জগতে আসা, যেমন ধরুন প্রথম বই প্রকাশ। হ্যাঁ, প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী, সেটা ১৮৭৮ সালে। আর প্রথম উপন্যাস? সেটা বউ ঠাকুরানীর হাট ১৮৮৩-তে। তার কাছাকাছি সময়েই। আর ছোট গল্প? প্রথম ছোট গল্প ভিখারিনী, সেটা আরও একটু আগে, ১৮৭৭-এ ভারতী পত্রিকায় বেরিয়েছিল। একই বছরে আবার প্রথম প্রবন্ধগ্রন্থ বিবিধ প্রসঙ্গ ১৮৮৩। এমনকি প্রথম গীতিনাট্য বাল্মীকি প্রতিভা, সেটাও ১৮৮১-তে। একসঙ্গে কত দিকে কাজ চলছে। ঠিক। আর বাল্মীকি প্রতিভাতে তো উনি অভিনয়ও করেছিলেন। এই শুরুর দিকের কাজগুলোই কিন্তু ভিত তৈরি করে দিয়েছিল পরের বিরাট কর্মকাণ্ডের। এরপরই তো সেই বিশ্বজোড়া পরিচিতি, তাই না? নোবেল পুরস্কার। হ্যাঁ, ১৯১০-এ বেরোল বাংলা গীতাঞ্জলি। ১৫৭টা গান আর কবিতা ছিল তাতে। একটা গভীর আধ্যাত্মিক অনুভূতি ছিল লেখাগুলোর মধ্যে। খুব সহজ ভাষায় সেই অনুভূতিগুলো উনি প্রকাশ করেছিলেন। একদম। আর ঠিক তারপরেই ১৯১২ সালে সেটারই ইংরেজি অনুবাদ সং অফারিংস বেরোল, যার ভূমিকা লিখেছিলেন বিখ্যাত আইরিশ কবি ডব্লিউ.বি. ইয়েটস। এটা একটা বিরাট ব্যাপার ছিল। অবশ্যই, ইয়েটস নিজে খুব প্রভাবিত হয়েছিলেন। আর তার ফলেই তো ১৯১৩ সালে সাহিত্যে নোবেল, এশিয়াতে প্রথম। এটা শুধু ওর জন্য নয়, পুরো প্রাচ্য সাহিত্যের জন্যই একটা মাইলফলক। ঠিক। নোবেল পাওয়ার পর তো উনি আরও বেশি করে বিশ্বের কাছে পৌঁছে গেলেন। হ্যাঁ, অনেক দেশে ভ্রমণ করেছেন, ইউরোপ, জাপান, রাশিয়া। আর এই ভ্রমণগুলো কিন্তু শুধু ঘোরাঘুরি ছিল না। না না, তা তো বটেই। সংস্কৃতির আদান প্রদান, বক্তৃতা। ঠিক। এই অভিজ্ঞতাগুলো থেকেই তো লিখেছেন ইউরোপ প্রবাসীর পত্র, জাপান যাত্রী, রাশিয়ার চিঠির মতো বইগুলো। সমসাময়িক বিশ্ব নিয়ে ওর ভাবনাচিন্তা ফুটে উঠেছে এগুলোতে। ইটালির মেলানে দ্য মিনিং অফ আর্ট নিয়ে বক্তৃতা দিয়েছিলেন, সেটারও উল্লেখ আছে। আচ্ছা, এবার যদি ওনার বিশাল সাহিত্য সম্ভারের দিকে একটু তাকাই, এই তথ্যগুলো থেকে কি ছবি উঠে আসে? ধরুন কাব্যগ্রন্থের কথাই যদি বলি। উফ, সে তো বিশাল পরিধি। মানসী, সোনার তরী, চিত্রা, তারপর ধরুন গীতাঞ্জলির আধ্যাত্মিকতা, আবার বলাকাতে গতির ছন্দ। এখানেই শেষ নয়, জীবনের প্রায় শেষ দিকে এসে পুনশ্চের মতো বইতে গদ্য কবিতা লিখছেন। হ্যাঁ, পুনশ্চ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা দেখায় যে আঙ্গিক নিয়ে ওর পরীক্ষা নিরীক্ষা কখনো থামেনি, একেবারে শেষ পর্যন্ত নতুন কিছু করার চেষ্টা। উপন্যাসের ক্ষেত্রেও তো তাই। কি বৈচিত্র্য! চোখের বালি তো বাংলা সাহিত্যে মনস্তাত্ত্বিক উপন্যাসের ধারাটাই বদলে দিল বলতে পারি। একদম। তারপর ধরুন গোরা, সেটা তো একেবারে মহাকাব্যিক উপন্যাস। জাতীয়তাবাদ, সমাজ, ব্যক্তি, কত কিছু নিয়ে কাজ করেছেন। ঘরে বাইরেতে আবার স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপট, ব্যক্তির টানাপোড়েন। খুবই সংবেদনশীল লেখা। যোগাযোগ বা ধরুন একেবারে অন্যরকম। কাব্যিক উপন্যাস, শেষের কবিতা, প্রতিটাই স্বতন্ত্র। নাটকের সংখ্যাও তো কম নয়, প্রায় ২৯-এর কথা জানা যাচ্ছে। হ্যাঁ, আর সেখানেও কত রকম ফের। গীতিনাট্য যেমন বাল্মীকি প্রতিভা, কাব্যনাট্য চিত্রাঙ্গদা, আবার প্রহসন গোড়ায় গলদ। আবার ডাকঘর, রক্তকরবীর মতো সাংকেতিক নাটকও লিখেছেন। এগুলোর ব্যাখ্যা তো আজও চলছে। ঠিক, সামাজিক নাটকও আছে। নাটকের সব ধারাতেই ওর বিচরণ ছিল। আর ছোট গল্প, গল্পগুচ্ছের কথা তো বলতেই হয়। প্রায় ৯৫০টা গল্প। হ্যাঁ,
আর তার মধ্যে কাবুলিওয়ালা, পোস্টমাস্টার, নষ্টনীর, কি বলুন তো, এই গল্পগুলো যেন প্রজন্মের পর প্রজন্ম ধরে একই রকম প্রাসঙ্গিক। সত্যি, সাহিত্যের এই বিরাট জগৎ ছাড়াও তো আরও অনেক কিছু আছে। অবশ্যই, আত্মজীবনীমূলক লেখা যেমন জীবনস্মৃতি, ছেলেবেলা, আবার একেবারে অন্যদিকে বিজ্ঞানের সহজ পাঠ, বিশ্ব পরিচয়। আর জীবনের প্রায় শেষ দিকে দেওয়া ভাষণ সভ্যতার সংকট ১৯৪১ সালে, সেটাও তো খুব গুরুত্বপূর্ণ। অত্যন্ত। এই তালিকাটাই আসনে বুঝিয়ে দেয় ওর আগ্রহের বিস্তার আর সৃষ্টিশীলতার ক্লান্তিহীন ধারাটা। দুটো খুব জরুরি তথ্য আমাদের হাতে আছে। এক, ভারত আর বাংলাদেশ দুটো দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা তিনি। হ্যাঁ, জন গণ মন আর আমার সোনার বাংলা, এটা একটা বিরল সম্মান। আর দ্বিতীয়টা হল ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে উনি ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন। এটা কিন্তু শুধু একটা রাজনৈতিক প্রতিবাদ ছিল না, এটা ছিল ওর গভীর নৈতিক অবস্থান, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনতার একটা বিরাট উদাহরণ। এখানেই রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, একজন বিশ্ব নাগরিক। একদম। ১৯৪১ সালে ৭ই অগস্ট, মানে ২২শে শ্রাবণ ১৩৪৮, ওর জীবনাবসান হয়। এসব তথ্য মিলিয়ে দেখলে আমরা একজন কবি, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, সুরকার, শিক্ষাবিদ, চিন্তাবিদ, মানে এক কথায় এক বহুমাত্রিক প্রতিভার ছবি পাই, যার কাজ আজও প্রাসঙ্গিক, ভাষার সীমানা পেরিয়ে গেছে। সত্যি এক অবিশ্বাস্য জীবন আর কর্মযোগ্য। এই সংক্ষিপ্ত আলোচনা আমরা এখানেই শেষ করছি। তবে একটা প্রশ্ন বা ভাবনা হয়তো রেখে যাওয়া যায়। হ্যাঁ, বলুন। জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত এই যে নতুন কিছু সৃষ্টি করা, নতুন আঙ্গিকে ভাবা, এই নিরন্তর পথ চলা, এই পরীক্ষা নিরীক্ষা, এটা আসলে শিল্পীর সত্তা বা সাধারণভাবে মানুষের সৃজনশীলতার অনন্ত সম্ভাবনা নিয়ে আমাদের কি ভাবতে শেখায়?